রাষ্ট্রপতিকে সরানো হবে, কখনো শোনা যাচ্ছে সেনাপ্রধানকেও সরিয়ে ফেলা হবে। এই যে বিষয়গুলো চলছে, কে রাষ্ট্রপতি হতে পারেন সেরকম প্রস্তাবনাও আসছে, তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন সেই কথাগুলোও আসছে। আমি আসলে এটাই জিজ্ঞাসা করছিলাম যে এই গুঞ্জনগুলোর কোনো বাস্তবতা আছে বলে আপনারা জানতে পারেন কিনা, শুনতে পারেন কিনা কোথাও থেকে? আমি শুনিনি, আমিও ওই যে গুঞ্জনের মতোই শুনছি। আমি যেটুকু শুনেছিলাম যে এই যে মাহমুদুর রহমানকে হ্যাঁ। রাষ্ট্রপতি বানাবে। হ্যাঁ, মাহমুদুর রহমান অনেক যোগ্য ব্যক্তি, এখন অবহেলিত অবস্থায় আছে। এই অবস্থায় চুপ্পু কেন রাষ্ট্রপতি থাকবে, এই জাতীয় কথাবার্তা শুনছি। মাহমুদুর রহমানকে যারা পীর মানে তারা বিদেশ থেকে খুব আপত্তি করছে। মাহমুদ ভাই কিভাবে পড়ে আছে, মাহমুদ ভাইকে কি দিয়েছে, আমাদেরকে কি দিয়েছে, দেখো এই সরকার কি দিয়েছে, ইউনূস সরকার, আরো কি বিসি বিসি ভাষায় গালাগালি। এগুলো যদি বাংলাদেশে বসে আমরা করতাম, ইউনূস সরকারের লোকেরা তো আমাদের মতো বাড়ি করে থাকতে দিত না। মানে ওনাকে গালাগালি করে যে সমস্ত কথাবার্তা বলতেছিল। তো আমি আমার আমার কাছে মনে হয় এগুলো ওদের স্বপ্নের মধ্যেই দেখে আর কি ওরা, যে অমুকের বাদ দিয়ে তমুকের বানাবে। এখন এটুকু তো চিন্তা করে না যে একজন রাষ্ট্রপতিকে যদি এখন সরাতে হয়, আবার একটা গ্যাঞ্জাম লাগবে। এবং ওই রাষ্ট্রপতির অধীনে সবাই যে রাজি হবে ইলেকশন করতে, সবাই যে ওই রাষ্ট্রপতিকে মানে, সেটাও তো হবে না। তো এই রাষ্ট্রপতি সরানোর গুঞ্জন তো পুরো 1 বছর থেকে শুনে আসছি। এবং রাষ্ট্রপতি আহ এইটুকু আরেক কোথায় জানি দেখলাম, রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসা নিতে যেতে চেয়েছিলেন, সেটাও বললো যে না, চিকিৎসা নিতে যেতে পারবে না এখন, কারণ রাষ্ট্রপতির অবর্তমানে যিনি রাষ্ট্রপতি হন, স্পিকার, স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার জেলে আছে। তাহলে এখানে একটা শূন্যতা তৈরি হবে। এই শূন্যতা তাহলে কিভাবে পূরণ হবে? এই সমস্ত গল্পবাজি বহুদিন থেকে চলছে। সেনাপ্রধানকেও ও, পরিবর্তনের যে কথাটা বললেন, সেটাও তো সেই শুরু থেকেই আসছে। সেনাপ্রধানকে অকথ্য ভাষায় গালাগালি করে কন্টেন্ট তৈরি করে যারা করছে। আমি তো বহুদিন আগে বলেছিলাম যে এই রাষ্ট্র একজন সেনাপ্রধানকে যেভাবে অপমান করছে, কথা বলছে যে চারিদিক থেকে, সেটা নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই। এবং সেনাবাহিনীকে কি নিজেরাই নিতে হবে নি? তাদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলে, এত এত স্পর্ধা নিয়ে যেগুলো আমরা শুনি, যে ঘিলু নাই এদের। আর সেনাপ্রধানকে যে সমস্ত ভাষায় কথা বলছে, এগুলো তো আমি মুখে উচ্চারণ করতে পারবো না। এগুলো গালাগালি করে যেভাবে আহ, বিদেশে বসা পীরেরা করে, এটা তো রাষ্ট্রের কি দরকার ছিল? রাষ্ট্রের দরকার ছিল যে সেনাপ্রধানকে প্রটেক্ট করা। সেনা সেনাপ্রধানকে এইভাবে এই যে গালাগালি হচ্ছে, সেগুলোর মধ্যে ব্যবস্থা নেওয়া, কিন্তু আমরা দেখলাম যে কোনো ব্যবস্থা নেই নাই। এবং আরো আশ্চর্য হলাম যে সেনাপ্রধান নিজেই কাল বা পরশু যে সমাবেশ হলো তাদের অফিসারদের মধ্যে পরশু, যে সেখানে যে উনি বললেন যে এরা ছোট, এরা আহ ভুল করতে পারে, পরবর্তীতে উপলব্ধি করে। কিন্তু দেশে বিদেশে বসে রয়েছে যে ওগুলো তো ছোট না, ওগুলো তো জুনা জুনা লোকজন, এক একজন চুল পাকা লোকজন। তো তাদের বিরুদ্ধে কেন কোনো কথা বলে না সেনাপ্রধান, আমি জানি না। তাদের তাদের বিরুদ্ধে একটা লাইন দেখলাম, যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেবেন আমি সেটাও জানি না। কিন্তু এইটুকু আমরা দেখি যে আমাদের কিছু স্বীকৃত প্রতিষ্ঠান, সেনাবাহিনী আমাদের এটা গর্বের জায়গা। সেনাবাহিনীকে নানাভাবে অভিযুক্ত করা যায়। প্রথমত, এদেশের দুইজন মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট যে ফিগার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দুইজনকে কিন্তু হত্যা করছে কিন্তু সেনাবাহিনীর লোকেরাই। এবং আমাদের এখানে যত রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেই 90 বলেন, 75 বলেন, 81 বলেন, সবগুলো কিন্তু সেনাবাহিনী করেছে। এবং এই যে 2024-এর, এটাও কিন্তু সেনাবাহিনীর অবদান। সেনাবাহিনী এখানে প্রধান ভূমিকা রেখেছে। যতই বলুক যে অগাস্টের আন্দোলন, সেটা আন্দোলন অবশ্যই আছে, কিন্তু চূড়ান্ত ভাবে এই রূপ দিয়েছে সেনাবাহিনী। তো সেনাবাহিনীর বিরুদ্ধে যেমন একটা অভিযোগ আছে, তেমনি জাতির দুর্যোগে সেনাবাহিনী যে এগিয়ে এসে হাল ধরেছে সেটাও আছে। তাদেরকে মাথায় ঘিলু নেই এই সমস্ত কথা বলেও লোকজন আজকাল পাল পেয়ে যাচ্ছে। সেনা সদরের প্রতিটা ইট খুলে নিয়ে আসবে এরকম হুমকি দিয়েও কিন্তু লোকজন বেঁচে যাচ্ছে। ডিজিএফআই কে অস্তিত্ব কেড়ে নেওয়ার জন্য যে সমস্ত কথা বলছে তাতেও বেঁচে যাচ্ছে। সো গুজব কোনটা আর কোনটা বাস্তব, এটা কিন্তু ডক্টর ইউনূস সরকার পরিষ্কার করছে না। ডক্টর ইউনূস সরকার এমন এক অবস্থানে আছে, কোনো এদিকও না ওইদিকও না। ডক্টর ইউনূস সরকারের আমলে শুধু দেখি যে যারা কথা বলে, বিরোধিতা করছে, ভিন্ন মতের মানুষ, তাদেরকে দমন করার জন্য খুব উঠে পড়ে লেগে থাকে, তাদেরকে জেলে দেওয়ার জন্য। মানে নানাভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয় যে এদেরকে জেলে দেন না কেন। কিন্তু যারা এই সমস্ত কথা বলে
এবং ওনার ওনার ইয়ের মধ্যে থেকেই ওরা আবু আলম ভাই তো এটার উদাহরণই দিলেন যে ওনার উপদেষ্টা পরিষদে থেকেই বলতেছে 111 এর শব্দ শোনা যায়। তো তার মানে কি বাকিরা কি বলবে? তো আর বাকি যারা যখন গুজব গুঞ্জন বলে সেই 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 ক্ষেত্রে আর সরকার কি ব্যবস্থা নেবে? সরকার তো কোনো বিষয়ে আমি দেখি না যে তড়িৎ কোনো অ্যাকশন নেই। সরকার তো এগুলোতে ছেড়ে দিয়ে রাখছে, যে যা ইচ্ছা বলতে পারতেছে। এবং বলবেন যে আপনারাও তো বলতেছেন, আমরাও বলতেছি, আমরা তো সরকারের সমালোচনা করছি। সরকার কেন অ্যাক্টিভ হচ্ছে না? সরকার কেন এই ধরনের অ্যানার্কি গুলোকে বলতে দিচ্ছে, করতে দিচ্ছে? হুম, তো আমাদের বলা আর ওই বলা তো পার্থক্য আছে। জি। আমরা কি কোনোদিন আপনারা বলছেন সরকারকে নগ্ন আপনারা ভাষায় কালচারাল আক্রমণ ফ্যাসিলিটিতে করেছি? জুতাও খাচ্ছেন। আমরা কি কোনো সেনা প্রধানকে আক্রমণ করেছি? সেনাবাহিনীকে আক্রমণ করেছি? আমরা তো তা করছি হ্যাঁ, না। আমরা সরকারের দৈনন্দিন কার্যক্রম, সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল, প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে না, সেগুলো সমালোচনা করছি। জি। এবং কালচারাল ফ্যাসিস্টের আখ্যা পেয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি হচ্ছে আপনাদের ছবিতে, সেগুলো একটা বলার প্রেক্ষিতে কিনা আপনার কাছে সেই প্রসঙ্গটিতে আসবো, কিন্তু আপনি যে প্রসঙ্গটি তুললেন খুবই গুরুত্বপূর্ণ। আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকে একটু জানতে চাই সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য, ঘিলু নাই, এটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। সেনাবাহিনীর যে প্রতিক্রিয়া সেনাপ্রধানের, সেটা নিয়ে জানতে চাই। এবং সেনাপ্রধান বললেন যে, যেটি জনাব আনিস আলমগীরও বলছিলেন, যে তাদের বয়স হয় নাই। আহ, তাদের আসলে কি বয়সের সমস্যা, বড় হচ্ছে না, এটা কি তাদের বয়সের সমস্যা বলে আপনি মনে করেন? মানে বড় হয়ে গেলে কি এগুলো ঠিক হয়ে যাবে? তাহলে কবে বড় হবে? অন্যদিকে এই প্রশ্নটা যেমন করতে চাই, অন্যদিকে সেনাবাহিনীর যে প্রতিক্রিয়া, যেটা নিয়ে আনিস আলমগীর বলছে, সেটা নিয়েও আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেনাবাহিনীর ভূমিকা কি এরকম যে এক গালে চড় মারলে আর এক গাল পেতে দেবে, মহাত্মা গান্ধীর মতো, যে ধৈর্য নিয়ে আছি বা আমি উদার, নাকি আসলে করা হবার মতো মানে কাজ, সেনাবাহিনীর কাজটা আসলে কোনটা? সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আপনার প্রতিক্রিয়া। প্রথমত, সেনাবাহিনীর বিরুদ্ধে যে যে নির্বিচার কথাবার্তা বলা হয়, সেই কথাবার্তা অনেক সময় বলা হচ্ছে যে ইট খুলে আনবে, বিজিএফ এর হেডকোয়ার্টার উড়িয়ে দিবে, হিলু নেই, মানে নানান ধরনের কথাবার্তা, এবং কখনো কখনো প্রায় অশ্লীল পর্যায়ে কথাবার্তা বলা হচ্ছে, এবং এগুলো ভিডিও রেকর্ড আছে, এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়, প্রকাশিত হয়। এই যে কথাবার্তা বলার পরে এই ব্যবস্থাটা নেওয়ার কথা তো সরকারের। সেনাবাহিনী তো সরকারের একটা প্রতিষ্ঠান, এবং আমরা সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি। আনিস আলমগীর তো বললেন যে সেনাবাহিনীর কি ভূমিকা, আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতির সকল সংকটে সেনাবাহিনীর ভূমিকা আছে। আবার সেনাবাহিনীর সমালোচনা আছে, সমালোচনা নাই এমনটা বলা যাবে না। আপনার সমালোচনা করা আর এই যে ইট খুলে নিয়ে আসবে, উড়াই দিবে, ঘিলু নাই, আরো নানান কথা যে বলা হচ্ছে, এগুলো তো বলাটা খুবই অন্যায়, এবং এগুলো তো আমলযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে। এখন আপনি যেটা চাচ্ছেন যে সেনাবাহিনী কি গান্ধীবাদী, যে এক গালে চড় দিলে আরেক গালায় গিয়ে দিয়ে বলে ভাই আরেকটা চড় দিয়ে যাও, কারণ দুই গালে সমান চড় না দিলে আমাদের তো চড়টা হজম হবে না। তো এইরকমটা ভাবার কোনো কারণ নেই। বাট সেনাবাহিনীতে অ্যাজ সাচ তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে কিভাবে যাবে, তাদের কাছে তো সেই ক্ষমতা নেই। ক্ষমতা তো হলো সরকারের কাছে। যারা এই ধরনের কথাবার্তা বলবেন, সেটা যদি সাইবার অপরাধ হয় বা রাষ্ট্রবিরোধী অপরাধ হয় বা আমাদের আইনে এটা অবশ্যই অপরাধ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমাদের অনেক আইনে এটা অপরাধ। তো এই অপরাধ করার জন্য তো তাদের বিরুদ্ধে মামলাটাকে করবে, মামলাটা তো সরকার করবে, পুলিশ করবে, এবং পুলিশকে দিয়ে সরকারি মামলা করাবে এবং তদন্ত করবে, এবং তাদেরকে কি করবে, তাদেরকে গ্রেপ্তার করবে, তাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে, জাজের কাছে হাজির করবে, তারপর তাদের জেলখানে থাকার কথা, কিন্তু তাদের তো নাই। এখন এই সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, তার একটা সংগঠনের ব্যাপারে যদি আজে বাজে কথা বলে, এবং সেটার কারণে যদি ওই সংগঠনটা, যে সংগঠনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন, বাংলাদেশের সেনাবাহিনী, এবং আমরা তো সেনাবাহিনী বলার আগে অবশ্যই কোট আনকোট বলি যে দেশপ্রেমিক সেনাবাহিনী। এখন আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নানান কথা বলে পার পেয়ে যাবে এবং সরকার চুপচাপ বসে থাকবে, তখন একজন নাগরিক হিসেবে বা যে কোনো মানুষ মনে করতে পারে এগুলো কি উৎসাহিত করা হচ্ছে কিনা। এই অভিযোগ তো করাই যেতে পারে, এবং এই আঙ্গুলটা তোলাই যেতে পারে। তো এগুলো তো কোনো জবাব আপনি পাবেন না। এটা আমরা হয়তো তাদেরকে মিটি মিটি হাসতে দেখবো, হ্যাঁ বলে দিয়েছে। আপনি দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার একটা ভিডিও দেখছিলাম যে ও চাঁদা তুলতে গেছিল, আমি ধমক দিয়ে দিয়েছি আর ওরা যাবে না। এইরকম হচ্ছে অবস্থা। এই অবস্থায় আপনি পুলিশের যে সমস্ত কর্মচারী কর্মকর্তা বা পুলিশের কনস্টেবল থেকে শুরু করে কোনো অফিসার যারা যারা নিহত হয়েছেন, তাদের ব্যাপারেও তো একটা তদন্ত করতে হবে। আপনি পুলিশকে দিয়ে তদন্ত না করেন, আপনি জুডিশিয়াল তদন্ত করেন, কিন্তু এটা তো বের করতে হবে যে কারা নিহত হয়েছেন, কিভাবে নিহত হয়েছেন, পরিস্থিতিটা কি ছিল, যে যাদের সন্তান মারা গেছে তারা তো এইটুকু তো আহ, দাবি করতে পারে। দাবি করার তো দরকার নেই, তাদের এইটুকু তো অধিকার আছে যে আপনি তাদেরকে জানাবেন যে এই অবস্থা সৃষ্টি হয়েছিল। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 15 তারিখ পর্যন্ত 1400 কিছু বেশি নিহত হয়েছেন।
আমরা এখন যে নিহতের তালিকা পেয়েছি 834 জন সম্ভবত, এবং এটা আরো কিছু বাড়তে পারে। এমনকি আমাদের প্রধান উপদেষ্টার ভাষণে, সর্বশেষ ভাষণে উনি 1000-এর কাছাকাছি নিহত হয়েছে এটা বলেছে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যে 1500 নিহতের যে দাবি, এই দাবিটা আসলে কিভাবে এটা প্রমাণ করা তো তাদের কর্তব্য যারা এটা বলেন। কিন্তু তাহলে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যদি আরো কিছু সংখ্যক মানুষ নিহত হয়, আমরা যদি ওখানে 1000ও ধরে নেই, তাহলে আরো 500 মানুষ বা 450 মানুষ নিহত হয়েছেন। তাদের ব্যাপারটা তো স্বচ্ছ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে হবে, কারা নিহত হলে কি পরিস্থিতিতে নিহত হয়েছেন। এবং একটা তো জিডি হতে হবে, কমপক্ষে একটা এফআইআর হতে হবে, এবং এটা তদন্ত হতে হবে। তো সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল। সেই দায়িত্ব তারা সেনাবাহিনীর ব্যাপারে যারা কথা বলছেন তাদের ব্যাপারে যেমন করছেন না, পুলিশের ব্যাপারেও তারা করছেন না, এবং অন্যান্য আমি আর আমলাদের কথা বলতে চাই না, মানে যারা সিভিল সার্ভেন্ট, ওদের তো আর কিছু নেই, ওরা ডাল নাই তলোয়ার নেই নিধিরাম সর্দার। এখন যাদের কাছে সমস্ত বল আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, তারাই যদি চুপচাপ থাকেন এবং বলেন যে এরা বড় হলে দুঃখ পাবেন, নো, এটা ইয়েস, এটা উনার এই এই কথাটাকে আপনি মহানুভবতা বলতে পারেন, আমি জানি না কিভাবে বলবেন, বাট এটা তো কথা নয়। বাট উনি আর এর বেশি কি বলবেন? উনি একটা দরবারে এই ধরনের কথাবার্তা বলছেন, তাকে হয়তো জিজ্ঞেস করা হয়েছিল, তখন তার রেসপন্সটা এরকম। উনি যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন বা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বললে, তখন নিশ্চয়ই এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন বা করবেন, করে থাকেন, এইটা আমি ধরে নিতে পারি। বাট আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই কারণে মনে হতে পারে যে এইসব ব্যাপারে তারা উৎসাহিত করছেন। তো দেশের সেনাবাহিনীকে আপনি এরকম করে লোকজন কথাবার্তা বলবে বলে আপনি সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করবেন, এটা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী তো অবশ্যই একটা বড় রোল রয়েছে। আবার আমরা বলি যে সেনাবাহিনীকে এত শক্তিশালী করতে হবে যাতে আমরা প্রতিবেশী দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারি। তো খুবই কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? দেশের পুলিশ বাহিনীকে আপনি 5ই আগস্টের পরে যে হামলা হয়েছে তাতে একেবারে 450 থানার বেশি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, পুলিশ নিহত হয়েছেন, আগুন দেওয়া হয়েছে, আপনি একটা পুলিশ বাহিনীকে একেবারে সরাসরি পঙ্গু করে ফেলবেন। তা আপনি সেনাবাহিনীকে দুর্বল করবেন, পুলিশ বাহিনীকে পঙ্গু করবেন, আপনি প্রশাসনকে দুর্বল করে দিবেন, তাহলে দেশটা চলবে কিভাবে? এই কারণে কিন্তু দেশটা ঠিক মতো চলছে না। মানে নির্বাচন, সংলাপ, সংস্কার, বিচার, এগুলোর বাইরে তো দেশটা চলতে হবে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের ওগুলো যেমন কাজ, প্রায়োরিটি কাজ, কেউ হয়তো মনে করেন বিচারটাই প্রায়োরিটি, কেউ হয়তো মনে করেন সংস্কারটাই প্রায়োরিটি, কেউ হয়তো মনে করেন নির্বাচনটা প্রায়োরিটি। আপনি সিরিয়ালে যাই সাধারণ, আপনি দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটাকে তো আপনার নিয়ন্ত্রণে আনতে হবে, দেশের দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। কালকে আমি ঢাকায় কয়েকটা জায়গায় আমার কাজ ছিল, গিয়েছিলাম। আমি কিন্তু এই মানে এই যে লাইন দেখেছি, মধ্যবিত্ত মানুষের লাইন, যাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে তারা একসময় হয়তো এই লাইনে দাঁড়াতেন না, তারা কিন্তু কৃষি ট্রাকে খাবারের লাইনে দাঁড়িয়েছেন। এবং দেশের যে খাদ্য মূল্য, এতে আমাদের মানুষরা খুব কষ্ট পাচ্ছে। এবং এটা তো আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট স্বীকার করেছে যে 30 লক্ষের বেশি মানুষ বেকার হয়ে গেছেন, এবং আরো মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছেন, উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, নিম্ন মধ্যবিত্ত দরিদ্র হয়ে গেছে। তো চারিদিক দিয়ে যখন আপনি তাকাবেন, তখন কিন্তু গত 1 বছরে এই যে আমাদের যে সরকার, নোবেল লরেটের নেতৃত্বে যে সরকার, এই সরকারের যে গুঞ্জন গুজব এগুলো তো আছে, পাশাপাশি দেশ পরিচালনার ব্যাপারে তাদের একেবারে সীমাবদ্ধতা, যদি ব্যর্থতা নাও বলি, মানে আমি যদি একটা নন পার্লামেন্টারিয়ান শব্দ ব্যবহার নাও করি, তাহলে বলতে হবে যে তাদের সীমাবদ্ধতা দিন দিন প্রকট হচ্ছে। এবং তারা তার কোথাও মধ্যেই তারা এখন নির্বাচনের কথা বলছে, যেটা নিয়ে এত ভালোভাবে এত পরিষ্কার করে বলা হচ্ছে, তারপরেও বিষয়টা নিয়ে সন্দেহ হবে তো যদি, কিন্তু তবে নানান রকম শব্দ আছে তার মধ্যে। সেই সীমাবদ্ধতা নির্বাচনের মধ্যে কাটবে কিনা সেটি নিয়েও আমি আপনার কাছে জানতে চাইবো। তবে একটু এটি আনিস আলমগীর ওই বিষয়টি আরেকটু শুনি, যে ঘিলু নেই যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর এপিএসএ করে নিরাপদে তাদের ফিরতে হয়, গোপালগঞ্জ বা অন্যান্য জায়গায় তারা নিরাপত্তা আসলে তাদের কাছ থেকে পাচ্ছে। এখন এটি আমি আপনার কাছেও জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে তারা আসলে বড়, তাদের বয়সের সমস্যা, তারা বড় হবে কবে? আমি দেখছিলাম যিনি এই বক্তব্যটি, ঘিলু নেই যে বক্তব্যটি করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তার ফেসবুকে লিখছেন আলোচনা চলুক। এই যে ঘিলু নেই বলে তিনি মন্তব্য করেছেন, সেটি নিয়ে সঞ্চালক প্রশ্ন করছেন এনসিপির একজন নেতাকে, তিনি এই প্রসঙ্গে উত্তর দিচ্ছেন, বা সেনাবাহিনীর সেনাপ্রধান কি বলেছেন সেটি প্রসঙ্গে তিনি আবার পাল্টা বলছেন। এই যে আলোচনা, তিনি লিখছেন আলোচনা চলুক, এই একটা টক শো রেফার করে দিয়ে বলছেন আলোচনা চলুক। এটা নিয়ে আলোচনা চললে তাদের কি লাভ হচ্ছে, কি মনে হয়? আমি জানি না তাদের কি লাভ হচ্ছে, কারণ সেনাবাহিনীতে পরীক্ষা দিয়ে পাস করা কিন্তু এত ইজি তো না।
একটা পরীক্ষা দিয়ে পাশ করে সেনাবাহিনীর সদস্য হতে, এবং কম্পিটিটিভ পরীক্ষা, এবং এত সহজও না সেটা। যে কেউ চাইলেও সেনাবাহিনী হয়ে যেতে, ভর্তি হয়ে যেতে পারবে। তাদেরকে ঘিলু নেই বলে যদি আপনি আবার বলেন যে ন্যূনতম অনুশোচনা নাই, এই সমস্ত মানে বাকওয়াজ কথা বলে, আবার বলেন আলোচনা চলুক। এবং আমি জানি না, নাসিরউদ্দিন পাটোয়ারি তার দলটাকে খুব বিতর্কিত করে ফেলছে তার নানা মন্তব্য দিয়ে। শুধু যে এটা মন্তব্য তা না, তার তো প্রত্যেকটা বক্তব্যই মানে বিতর্ক দিয়ে সৃষ্টি করে। এবং উনি কি বিতর্কিত থাকতে চান কিনা সেটাও আমরা জানি না। ব্যক্তিগতভাবে আমার তাকে রিড করা হয়নি, তার সাথে পরিচয়ও নেই আমার। আমি দেখেছি যে এর আগে উনি বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, মানে ওহি নাজিলের মতো। ইলেকশন ইলেকশন কমিশনার নাসির আমাকে একজন কোয়েশ্চেন করছিল যে এটা নিয়ে, আমি বলছি, কোন নাসির? এটা কি চিফ ইলেকশন কমিশনার? তো চিফ ইলেকশন কমিশনার নাসির বললে না হয় এটা একটা নেওয়া যেত। এখন যে কেউ কোনো এক নাসির বলে দিল সেটা হয়ে যাবে, কিংবা সে তো এমন একটা লোক, সে ওই দলের জেনারেল সেক্রেটারিও না। এবং তার বিরুদ্ধে আমি জানি না দলগতভাবে তারা তাকে সতর্ক করে কিনা যে এই ধরনের মন্তব্যগুলো তাদের দলের ঘাড়ে নিতে হয়। দল এটা নিয়ে আহ কথা বলা মানে হচ্ছে সময় নষ্ট করা, দলের ইমেজ নষ্ট হওয়া। এবং এই দলে যে অনেক সম্ভাবনাময় তরুণ আছে এবং অনেক ভালো কথা বলে, তাদের কথাগুলোকে ফালতু করে দেওয়া। এই যে যারা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায়, এই চাঁদাবাজদের অভিযোগ যেমন তাদের উপরে আসতেছে, ভালো ভালো ছেলে যেগুলো আমি দেখি, আমার সাথে কথা হয়, তো তাদের বিরুদ্ধে যেগুলো আসতেছে, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে দলটাকে পাগলের দল হিসাবে প্রমাণ করে দিচ্ছে এরা কয়েকজন। তো সেনাবাহিনী কি, এটা তো কোনোভাবে সমর্থন করা যায় না। এটা সেনাবাহিনী নিজেরা কি করবে না করবে আমি জানি না। অদূর ভবিষ্যতে কি এগুলা কি লিপিবদ্ধ হচ্ছে কিনা, যে একটা যে লাইনটা পেলাম যথাসময় ব্যবস্থা হবে, ওই সময়ের জন্য তারা অপেক্ষা করছে কিনা। এখন তো সবকিছু উন্মুক্ত। এই সরকারের পেয়ারের লোকদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করে তো কোনো ফল পাচ্ছে না। আপনার দুর্নীতির অভিযোগ একের পর এক উঠতেছে, কোনো ফল তো পাওয়া যাচ্ছে না। হুম। সজীব আসিফ মাহমুদ, যে তার বিরুদ্ধে তো তার বাবার দুর্নীতি, তার দুর্নীতি, এত দুর্নীতি, তার এপিএস দের দুর্নীতি, এত দুর্নীতির পরও আপনি কি দেখেছেন তাকে সরকার কোনো একটা কথা বলেছে? তার মানে এগুলো বলে তো লাভ নাই। ভেরি রিসেন্টলি, এই যে দু একদিনের মধ্যে আমার একটা টক শোতে আমি আজাদ মজুমদার, আমাদের ছোট ভাই, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, তার সাথে এই যে হাঁস খাওয়া নিয়ে কথা হচ্ছিল, হাঁস খাওয়াকে খুব ফালতু ইস্যু মনে করছিল। আমি বললাম যে হাঁস খাওয়া তো ফালতু ইস্যু না। এটা হাঁস খাওয়াতে একটা একটা ইস্যু যখন উঠছে, আপনি এটা আসলো কোথা থেকে? হাঁস খাওয়া হাঁস খাওয়ার গল্পটা আসলো কোথা থেকে? তাই না? আপনি আপনি একজন উপদেষ্টা, আপনার বাড়িতে থাকছেন, আপনি রাত গভীরে, আপনার সকালবেলায় খিদা লাগলে আপনি নীলা মার্কেটে যান, আবার ওয়েস্টিনে আসেন। আমি দেখলাম যে আসলে হাঁস খাওয়ার গল্পটা একটা সাজানো। এই হাঁস খাওয়ার গল্পটা কমপ্লিট একটা সাজানো গল্প, যাতে করে আসিফের উপর থেকে যে সমস্ত অভিযোগ আসছে, চাঁদাবাজির যে অভিযোগ উঠলো, সেই চাঁদাবাজির অভিযোগটা যাতে অন্যদিকে চলে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে, কয়েকজন ইউটিউবার তাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে সে ওয়েস্টিন হোটেলে গিয়েছিল এবং মোটরসাইকেলে করে যায়, এবং সেগুলোকেও অন্যভাবে ডাইভার্ট করার জন্য এই অ্যাটেনশনটা, কারণ সে অস্বীকার তো করতে পারবে না সে যে যায় নাই। এবং তার হাঁস খাওয়া নিয়ে আমি যে কথা বলেছি, আমি সবার উদ্দেশ্যে বলছি যে এই হাঁস খাওয়া নিয়ে কথা বলাটা আমার আসলে উচিত হয়নি। আজাদও আমাকে সেই কথাই বললো যে আসলে আমরা হাঁস খাওয়া নিয়ে, ওয়েস্টিনে হাঁস খাওয়া নিয়ে কথা বলছি, কিন্তু দেশ চুরি নিয়ে কথা বলছে না। আমার আসলে দেশ চুরি নিয়ে কথা বলা উচিত ছিল। সজীব, মানে চাঁদাবাজির প্রসঙ্গটা এড়িয়ে চলে যাচ্ছে নীলা মার্কেট আর ওয়েস্টার্নের গল্পে। হ্যাঁ, আমি আমি এখানে এই 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 জায়গাটায় যোগ করতে চাচ্ছি যে আজাদ মজুমদার আমাকে অভিযোগ করেছে ওই টক শোতে যে আমরা হাঁস খাওয়া নিয়ে কথা বলছি, কিন্তু আহ, আহ, কিন্তু যারা দেশ চুরি, দেশ খেয়ে ফেলেছে তাদের নিয়ে কথা বলছি না। আজাদ যথার্থই বলেছে। আজাদ মজুমদারকে আমি থ্যাঙ্কস দিয়েছি সঙ্গে সঙ্গে। কিন্তু যারা এটা নিয়ে আমাকে সমালোচনা করছে, আনিস আলমগীরকে একবারে শুইয়ে দিয়েছে আজাদ মজুমদার ব্যাটিং এ, যে আনিস আলমগীর মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে নাই। এটা সত্য। আমি সবার কাছে বলতেছি যে আজাদ মজুমদার আমাকে যে কথা বলেছে সেটাই সত্য, যে আমরা আসলে হাঁস খাওয়া নিয়ে কথা বলছি, দেশ খাওয়া নিয়ে কথা বলছি না। এবং আজাদকে আমি সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়েছি ইয়েতে, এই অফ এয়ারে, যে তুমি খুব নাইস কথা বলেছো। এই যে সজীব ভুঁইয়া, কেন ওনাকে ওয়েস্টিন হোটেলে গিয়ে দিনের পর দিন বৈঠক করতে হয়? এই এই রহস্য বের করতে হবে। এই রহস্য বের করার আগে
আপনাকে আরেকটা রহস্য যেতে হবে। সেটা হচ্ছে যে ওয়েস্টিন হোটেলের যে মালিক নূর আলী, তার আরেকটা হোটেল আছে, সেটা হচ্ছে আপনার শেরাটন হোটেল বনানীতে। ওই শেরাটন হোটেলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 14 তলা পর্যন্ত তাকে অনুমোদন দেওয়া হয়েছিল শেখ হাসিনা আমলে, এবং শেখ হাসিনার আমলেই বোধহয় উনি 30 তালা করেছেন, এবং সেটা নিয়ে দেন দরবার চলছিল। উনি ওইটা কিভাবে জায়েজ করবেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে লেনদেনের কথা উঠছিল। আমি যতটুকু শুনেছিলাম মেয়র আতিককে উনি 1 কোটি টাকা দিতে চেয়েছিলেন, এমন বাজারে গুঞ্জন আছে। তো সেই সেই গুঞ্জন এখন কোথায় গেল? সেই এই হোটেলটা এখন কি 30 তালা অনুমোদিত হয়ে গেছে? ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণ, এগুলো তো সজীব ভুঁইয়ার হাতে। তাহলে এইটা নিয়ে আমাদের ইনভেস্টিগেটিভ রিপোর্টাররা যারা আছে, সজীব ভুঁইয়ার এখানে ইনভলভমেন্ট কি? যদি ওই হোটেলটা আপনার অনুমোদন পেয়ে যায় যে 30 তালা থাকার, তাহলে সেই অনুমোদন কিভাবে পেল? সেই রহস্য উদ্ঘাটন করা দরকার সাংবাদিকদের। সজীব ভুঁইয়া কেন বারবার ওয়েস্টিন হোটেলে যায়, সেই রহস্য উদ্ঘাটন করা উচিত। এই ওয়েস্টিন হোটেলের একজন ম্যানেজার, তাকে সজীব ভুঁইয়া যে বিসিবি, যেটা বা ক্রিকেট বোর্ডের সভাপতি, আপনার যে ক্রিকেটার বুলবুল, তার উপদেষ্টা বানিয়েছে, এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য করেছে তার ইয়েতে, তার নিজের ক্যাটাগরি ক্ষমতায় যেটা থাকে মন্ত্রীর উপদেষ্টার ক্ষমতায়। তাহলে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিটা ওয়েস্টিন হোটেলের যে ম্যানেজার, সে কিভাবে হয়ে গেল? তার এত গুণ তো আমরা আগে জানি নাই। তো এই রহস্যগুলো আমার মনে হয় সাংবাদিকদের উদ্ঘাটন করা উচিত। তাহলে সজীব ভুঁইয়ার এই যে আমরা যে আজাদ মজুমদার যে যেটা বলেছিল আমাকে, যে আমরা যে আসলে হাঁস খাওয়া নিয়ে ব্যস্ত আছি, দেশ খাওয়া নিয়ে ব্যস্ত নাই, আসলে দেশ খাওয়া নিয়ে আমাদের চিন্তা আচ্ছা, করা উচিত। উদ্ঘাটন আজাদকে করেই আমি বা কি হবে? মানে ধরুন যতটুকু উদ্ঘাটিত হলো তার প্রেক্ষিতে কি কিছু হলো, বা তার প্রেক্ষিতে ইভেন কোনো তদন্তও কি হলো? আমি দেখছিলাম যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, সেই বইটি নাকি জাভেদ পাটোয়ারি সাবেক আইজিপি লিখে দিয়েছেন, আরো 123 জন লিখেছেন। সেটি নিয়ে দুদক তদন্তে নামছে, দুদক সক্রিয় হচ্ছে। কিন্তু মানে এই বিষয়গুলো নিয়ে মানে দুদকও কি, কে কোন বিষয় নিয়ে সক্রিয় হবে? মানে যেমন আমরা সরকারকে কোনো কথা বলতে শুনি নাই, প্রশাসনকে কোনো কথা বলতে শুনি নাই, আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো মানে সজীব ভুঁইয়ার বিষয়ে কোনো কথা বলতে শুনি নাই, এই বিষয়টা নিয়ে সক্রিয় হচ্ছে। কোন বিষয় নিয়ে কে সক্রিয়? জি বলবেন আনিস আলমগীর, ছোট্ট করে আমি এটা নিয়ে একটু আবুল শহীদ খানকেও শুনবো। জি। হ্যাঁ, এখানে এখানে দুদককে আপনি অভিযুক্ত করছেন, আমি নিজেও আশ্চর্য হয়েছি যে দুদক এটা নিয়ে তদন্ত করতে নেমে গেছে, কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে এটা একটা ভুয়া রিপোর্ট। আপনি যদি চ্যানেল 24 এর ওয়েবসাইটে যান, দেখবেন যে ওই রিপোর্ট আর নাই। এটা যে একটা ফালতু এবং বাজে রিপোর্ট, সেটা এই রিপোর্ট প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করেছি, আমি জানি না আপনি দেখেছেন কিনা। আমি এটা প্রতিবাদ করেছি যে এই ভুয়া কাহিনী চ্যানেল 24 এর মতো চ্যানেল কি করে দিয়ে, এবং এটার জন্য তো বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। এটা তো এটা তো সারফেস ইনফরমেশন, এগুলো আছে। ওই বইটাতে জাভেদ পাটোয়ারিরা যুক্ত ছিল আরেকটা বইতে, সেটাকে এই বই বানিয়ে দেওয়া হয়েছে। এবং জাভেদ পাটোয়ারির এই বই যে নতুন বইয়ের কথা যেটা আছে সিক্রেট ডকুমেন্ট, তার বহু আগে এই বই প্রকাশিত। তাহলে যেটা 12 সালে প্রকাশিত সেই বইকে আপনি 17-18 সালের ঘটনার সাথে মিলালে তো হবে না। এবং এটা যে একটা গার্বেজ রিপোর্ট ছিল এবং এটার কোনো সূত্র নাই, এখন রিপোর্টার নিজেই সেটার প্রমাণ দিতে পারছে না। আমি দেখলাম যে এই যে যারা এই সমস্ত ফ্যাক্ট চেক করে, তাদের একটা অর্গানাইজেশন এটাকে একটা ভুয়া রিপোর্ট বলে চিহ্নিত করেছে। আমি সজীব ভুঁইয়ার যে কথাটা আপনাকে বলছিলাম সেটা এক লাইনে শেষ করে দিচ্ছি, যে সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, আপনি বলছেন যে এগুলো তো কোনো কোনো ইয়ে হয় না, মানে অভিযোগ উঠেও কোনো কিছু হয় না। আপনার কথা সত্য, আমি নিজেই তো বললাম যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সরকার তো তার কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু এগুলো তো একটা দলিল হিসাবে থাকছে। সজীব ভুঁইয়ার পিএস যে দুর্নীতি করেছে, সজীব ভুঁইয়ার বাপ যে দুর্নীতির সাথে জড়িত, মার্ডার কেসের সাথে যে তার নাম এসেছে, সজীব ভুঁইয়ার যে দুর্নীতি, সজীব ভুঁইয়া যে সর্বশেষ যেটা তার পেয়ারে পত্রিকা আমার দেশ পত্রিকা তাকে নিয়ে যে রিপোর্ট করেছে, সেই রিপোর্টে আপনি খেয়াল করেন সেখানে বলেছে যে 51 কোটি টাকার 51 লক্ষ টাকার একটা স্টেডিয়াম, যেটা মিনি স্টেডিয়াম, যেটা শেখ রাসেলের নামে হতে যাচ্ছিল, সেই সমস্ত একটা স্টেডিয়ামকে তিনি ওই 51 লক্ষ টাকাকে প্রজেক্ট ব্যয় বানিয়েছেন 14 কোটি টাকা। হ্যাঁ, 51 লাখ থেকে 14 কোটি হয়ে গেছে। তো এটা কি করে হয়? 14 কোটি না 1400 কোটি টাকা। তো এই এই যে ব্যয়, এবং এই যে ব্যয়, সেগুলো কি প্রশ্ন থাকবে না? সেগুলো কি এই দুদক
কাজ না করলেও আগামী দুদক নাই, তারা তো করবে। এইভাবেই তো হচ্ছে এবং এইভাবেই তো হয়। বর্তমান সরকার হয়তো সজীব ভুঁইয়ার এই দুর্নীতির বিরুদ্ধে যে অভিযোগ সেগুলোকে দেখছে না, বরং এই দুর্নীতি বিরুদ্ধে যারা অভিযোগের কথা বলছি আমরা, তাদেরকে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে এদেরকে জেলে দেয় না কেন। সজীব ভুঁইয়া নিজেও এর মধ্যে তাদের পিছনে তাদের আছেন কিনা আমি যে সেটা জানি না। অপদস্থ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, সেই প্রসঙ্গটিতে আপনার কাছ থেকে একটু আসবো। আগেও বলছিলাম যে এই প্রসঙ্গটিতে একটু কথা বলবো, কিন্তু এই যে এত এত অভিযোগ জনাব আবু আলম শহীদ খান, বিশেষত একজন উপদেষ্টার বিরুদ্ধে, মানে সবচেয়ে মনে হয় বেশি অভিযোগ বা সমালোচনা হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। তার বিরুদ্ধে যেটি আমি বলছিলাম, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, দুদক, এত সংস্থা আছে, কাউকেই সরব হতে দেখা যাচ্ছে না। এটিও কি তিনিও আসলে বড় হননি, বড় হলে বুঝবেন, লজ্জা পাবেন, এই জন্য ওয়েট করা হচ্ছে নাকি? হতে পারে যে তিনি যেহেতু বড় হন নাই, মানে আপনি সেনাপ্রধানের কথাটাতে ফিরে গেলেন আবার, যে বড় হলে হয়তো তিনি নিজেই লজ্জিত হবেন এসব বিষয়ে। আসলে দেখেন, এই যে আমাদের একটা তো আইন কানুনের মধ্যে দিয়ে দেশটা চলে, সব বিষয়ের একটা প্রসেস হচ্ছে, আইন কানুন আছে। আপনি যদি বলেন যে আমরা যখন দেখি বিভিন্ন সরকার, তো আমরা দেখেছি বিভিন্ন সরকারের সময় তাদের যে সরকারে যারা থাকেন, বিশেষ করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বা প্রধানমন্ত্রী, অথবা আরো আরো যারা থাকেন, এমপি, মনে করেন আমলা, যারাই থাকেন, তা সেই সময় তারা যারা সরকার ঘনিষ্ঠ থাকেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠা সত্ত্বেও আমরা দেখিনি কোনো ব্যবস্থা নিতে। সেটা হলো একটা 54 বছর, যে আমরা বারবার বলি না, এখন নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, তারপরে আমরা নতুন করে আসছি, নোবেল লরেটের একটা সরকার আছে। তো সেই বিষয়টার যে ধারাবাহিকতা, এইটা তো থাকার কথা ছিল না। সেখানে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই সরকারের সময় কেন এটা থাকবে? এই সরকারের সময় অবশ্যই এইসব বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং সরকারের পক্ষ থেকে একটা সুস্পষ্ট ব্যাখ্যা স্বচ্ছতার ভিত্তিতে দেওয়া উচিত। তো এটা দিচ্ছেন না। যেটা আলমগীর বললেন, আনিস আলমগীর বললেন, ওটাই হবে। যখন ইনারা থাকবেন না তখন দুদক তো নিশ্চয়ই সেখানে নোট হচ্ছে, বিভিন্ন জায়গায় নোট হচ্ছে, ওই ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করা হবে, তখন অবশ্যই এগুলো খুঁড়ে খুঁড়ে দেখা হবে। তো এটা এখন হবে বলে তো আর মনে হচ্ছে না, কারণ এই অভিযোগগুলো তো বেশ কয়েক মাস ধরে উঠছে। উঠার পরে তো এগুলো নিয়ে কোনো ব্যবস্থা হচ্ছে এরকম আমরা দেখি না। গোপনে কিছু হচ্ছে কিনা এটা তো আমরা জানি না, পেছনে কিছু হচ্ছে কিনা জানি না, বাট আমরা প্রকাশ্যে এরকম কোনো ব্যবস্থা হতে দেখছি না, এবং সেটা দুঃখজনক। সেটা দুঃখজনক এবং এক কথায় নিন্দনীয়। কারণ আমরা ওই অতীতের পুনরাবৃত্তি তো চাই না, আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি চাই না। সুতরাং আমরা অনেক কিছুরই পুনরাবৃত্তি চাই না। তাই এই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, ব্যবস্থা নেওয়া হয়নি, এবং এটার দায় কিন্তু ফাইনালি আমাদের নোবেল লরেট ডক্টর ইউনূসের কাছে যাবে। কারণ আমরা যেভাবেই বলি না কেন, আমরা সরকার প্রধানদেরকেই সবসময় দায়ী করে আসছি। সুতরাং এই সরকার প্রধান হিসাবে এই সরকারের যত রকম সীমাবদ্ধতা, যদি ব্যর্থতা বলেন বা অন্যায় বলেন, দুর্নীতি বলেন, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু ফাইনালি ডক্টর ইউনূসকে নিতে হবে। সুতরাং উনি চিন্তা করে দেখবেন, উনি তো আমাদের কথা হয়তো শুনেন না, বা তাকে যারা বলবেন তারা হয়তো বলতে পারেন, এর দায় দায়িত্ব কিন্তু ফাইনালি ডক্টর ইউনূসকে নিতে হবে। জি, মানে বড় না হলে তাদের উপরে নিতে হবে না, যাবে আসলে যিনি বড় তার উপরেই আসলে দায়িত্বটা যাবে। আবারও সেই বড় হওয়ার ইস্যুতে আরেকটু জানি যে তারা বড় না হলেও তারা যে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, সরকারি আছেন, তারা মানে মার্কিনিরাও তাদের সাথে কথাবার্তা বলছেন। কিছুদিন আগে যেই বৈঠকের পরপরই নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে। একটা খবর দেখছিলাম একটা ভারতীয় গণমাধ্যমে, যে সেখানে বলা হচ্ছে তাসনিম জারা, তিনি কাঠমান্ডুতে গেছেন 17 তারিখে এবং তিনি 20 তারিখে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র ব্যুরো অফিসিয়াল এরিক মেয়ারের সাথে ব্রেকফাস্ট করেছেন সেখানে একটি 5 স্টার হোটেলে। এরকম একটি বক্তব্য আসছে। মানে তারা তো আসলে মার্কিনীদের সাথে নানান রকম তৎপরতার বিষয়টা আমরা দেখছি। এখানে আসলে কি হচ্ছে বা কিছু হচ্ছে কিনা, মার্কিনীরা যেখানে ইনভলভড হন তখন একটা নানান রকম প্রশ্ন আমাদের আসে, অনেক সেখানে অনেক ঘেটে দেখার মতো বিষয় আছে। কিছু কি হচ্ছে? মার্কিনীরা আসলে এখনো কি কিছু করছে? মার্কিনীরা তো এখন যে অ্যাক্টিভ এরকম তো না, তারা তো অনেকদিন ধরে